নাহিদ ইসলাম এনসিপির প্রধান হলেও সে বেসিক্যালি জামায়াতেরই লোক। জামায়াতের লোক এটা কেন বলছি, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি যখন জেলে ছিলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং সেখানে ডিভিশন প্রাপ্ত আসামি হিসেবে ছিলাম, ঠিক একই জায়গায় ওইখানে বিএনপি এবং জামায়াতের অনেক নেতা ছিলেন। তার মধ্যে জামায়াতের সাবেক নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাদের সঙ্গে মাঝে মাঝে রুমে বা হাঁটতে চলতে কথা হতো। তিনি একদিন দুপুরে আমাকে জিজ্ঞেস করলেন আমি নাহিদের সঙ্গে আমার পরিচয় আছে কিনা। আমি না করলাম। তখন তিনি বললেন যে নাহিদ মানে তিনি বলছেন যে আমাদের গ্রুমিং করা ছেলে, আমাদের তৈরি করা ছেলে, আমাদের, এবং আমরা ওকে ডিল করি। নাহিদ ইসলাম মুখপাত্র হওয়া মানে জামায়াত মনোনীত তাদেরই একজন নেতা মুখপাত্র হওয়া। কেন এই কথাটা বলছি সেই কথায় আসছি, তার আগে দু একটা বিষয় একটু প্রেক্ষাপটটা বিশ্লেষণ করতে চাই। সাম্প্রতিককালের দুইটা স্টেটমেন্ট শুধু মনে করিয়ে দেই এনসিপির। তাদের একটা মিডিয়া স্টেটমেন্টে এই ডিসেম্বর মাসেই বলছিল জামায়াত ইসলামী পুরনো সহিংসতার রাজনীতিতে নতুন খেলোয়াড় হিসেবে ফিরে আসছে এবং এটি দেশের জন্য আশঙ্কাজনক। এটা লিখিত স্টেটমেন্ট 8 ডিসেম্বর। আর ওনাদের নেতা নাসির পাটোয়ারি বলছিল যে জামায়াত ইসলামী ফেসবুকে স্টেটমেন্ট করেছিল জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার বিপরীতে কাজ করে এবং দেশকে বিভাজিত করার রাজনীতিতে লিপ্ত। এই যে এই মন্তব্য করার পরে এত অল্প সময়ের মতো ইউটার্ন নেয়ার মতো এইরকম নতুন বন্দোবস্ত বাংলাদেশের রাজনীতিতে অতীতে আমরা কখনো দেখিনি। যেই দলগুলোকে ট্র্যাডিশনাল পলিটিক্স করে বলে আমরা গালমন্দ করি, যে জামায়াত ইসলাম স্বাধীনতা বিরোধী হওয়ার পরও যা বিএনপি তাদের জোটে নিয়েছে, 96-95 সালে আওয়ামী লীগ তাদের সঙ্গে টেকনিক্যাল অ্যালায়েন্স করেছে এবং একে অপরের বিরুদ্ধে কথা বলেছে, এটা আমরা জানি। কিন্তু এত শর্ট টার্মের মধ্যে 1 মাস 1 সপ্তাহের ব্যবধানে, 2 সপ্তাহের ব্যবধানে এমন ইউটার্নের যে রাজনৈতিক বন্দোবস্ত, এটা কারো মধ্যে আগে আমরা দেখিনি। এখন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের যে রাজনৈতিক কৌশল, তাতে আপনি দেখবেন তাদের নেতাদের ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মধ্যে, বিভিন্ন দলে গুপ্ত রাজনীতি করতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এনসিপির মধ্যে তাদের এই গুপ্ত রাজনীতি, তাদের হয়ে নতুন দল করে এনসিপি নেতৃত্ব দিবে এবং তা মাঝে মাঝে জামায়াতের বিরুদ্ধে বলে মানুষের একটু আস্থা অর্জন করবে, কিন্তু ভেতরে ভেতরে তারা জামায়াত। এইটা হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা ছিল। নাহিদ ইসলাম কেন মুখপাত্র হবে এইখানে জোটের? তার কারণ হচ্ছে নাহিদ ইসলাম এনসিপির প্রধান হলেও সে বেসিক্যালি জামায়াতেরই লোক। জামায়াতের লোক এটা কেন বলছি, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি যখন জেলে ছিলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং সেখানে ডিভিশন প্রাপ্ত আসামি হিসেবে ছিলাম, ঠিক একই জায়গায় ওইখানে বিএনপি এবং জামায়াতের অনেক নেতা ছিলেন। তার মধ্যে জামায়াতের সাবেক নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাদের সঙ্গে মাঝে মাঝে রুমে বা হাঁটতে চলতে কথা হতো। তিনি একদিন দুপুরে আমাকে জিজ্ঞেস করলেন আমি নাহিদের সঙ্গে আমার পরিচয় আছে কিনা। আমি না করলাম। তখন তিনি বললেন যে নাহিদ মানে তিনি বলছেন যে আমাদের গ্রুমিং করা ছেলে, আমাদের তৈরি করা ছেলে, আমাদের, এবং আমরা ওকে ডিল করি। এই কথাটা তিনি বলছেন। এবং আমি জেল থেকে আসার পরে গত বই মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা বই লিখেছি, সেই বইতেও কিন্তু এই কথাটা উল্লেখ করেছি। কারণ জেলে কার সঙ্গে আমার কি আলাপ হতো সেটা ওই বইতে আমি লিখেছি, এটা নতুন করে আজকে বানিয়ে বলছি না। তার মানে নাহিদ ইসলাম যে জামায়াতের লোক, তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা, তাদের কানেক্টেড লোক, এই কথা যখন বলছেন তখন আমরা জেলে এবং বাইরের অবস্থা খুব বেশি আমরা জানিও না যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, কিংবা এই আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে, পালিয়ে যাবে এবং নাহিদ ইসলাম নতুন দল করবেন, একদিন এদেশের আলোচিত নেতা হবেন, এটা তো তখন ওনার জানার কথা নয়। সেই অবস্থায় তিনি এই স্বীকারোক্তি দিয়েছিলেন। সুতরাং এই জামায়াত ইসলাম যেরকম গুপ্ত, সুপ্ত এবং প্রকাশ্য নানানভাবে নানান দলে নানান গ্রুপে তাদের নেতৃত্ব ঢুকিয়ে দেয়, ঠিক একইভাবে নাহিদ ইসলাম তাদের ছেলে, তাকে দিয়ে গণঅভ্যুত্থানের পরে তারা দল করিয়েছে এবং এই দলের প্রধান হয়েছে উপদেষ্টা থেকে ফেরত এসে। সুতরাং এই মুহূর্তে নাহিদ ইসলাম সহ এনসিপিতে আরও অনেক তাদের পন্থী যারা আছে, সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করেছে। এইভাবে পাশাপাশি মুক্তিযোদ্ধা, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে নিয়েছে। এর আগে আরেকজন মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে নিয়েছিল।
কিন্তু সেটাই জামাত লাভবান হতে পারেনি, কারণ মেজর আক্তারের পাগলামি এবং নানামুখী তার যে কথাবার্তা আচরণ, এটা এদেশে সাংঘাতিকভাবে বিতর্কিত। তাতে উল্টা জামাতের ক্ষতি হয়েছিল যে জামাতে ইসলামে মেজর আক্তারের মতো লোককে নিতে হয়, আর ওইদিকে কৃষ্ণ চন্দনা কি এক ভদ্রলোক খুলনার, তাকে নিতে হয়। এইদিকে ভারতের রয়ের এজেন্ট হিসেবে অভিযুক্ত এরকম একজনকে নিতে হয়, আর এইদিকে মেজর আক্তারকে। কিন্তু এইবার একদিকে তারা এনসিপিকে নিয়েছে, আর একদিকে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি তার ফ্রাস্ট্রেশন থেকে তার দল ভেঙে যায়, তার দলের গুরুত্বপূর্ণ দুই নেতা বিএনপিতে জয়েন করে ধানের শীষ নিয়েছে, সেই রাগ থেকে ওই তিনি হয়তো ওই যে রাগ করে গ্রামে একটা কথা বলে যে ভাত মাটিতে ফেলে খায় রাগ করে, তবু প্লেটে খাবে না, সেই রকম অবস্থা। উনি ওই রাগ থেকে এটা করে থাকতে পারেন। এতে জামাত লাভবান হয়েছে একদিক থেকে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, রাজাকার, আলবদর, আল শামস এবং গণহত্যা নানাবিধ যে অভিযোগ, সেইখানে তারা এখন বলতে পারবে যে এত বছর পরে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারও যুক্ত হচ্ছে। আর একটা দিক থেকে এনসিপি যাওয়ায় এই একটা আওয়াজ তারা তুলতে পারে যে গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থাকা তরুণদের দল, যেটা জুলাইয়ের সৃষ্টি, সেই দলও তাদের সঙ্গে জোটে আছে। এ দেয়া জামাত লাভবান হবে বা হতে চেষ্টা করবে, কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হলো অলি আহমেদ, মুক্তিযুদ্ধ এবং তরুণদের দল এনসিপি। কারণ এনসিপির এই জোটে যাওয়ার মাধ্যমে তাদের একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো। তাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা সম্ভাবনা জাগিয়েছিল এবং একটা নতুন ধরনের বন্দোবস্ত, নতুন রাজনীতি উপহার দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছিল। অন্তত সেই প্রতিশ্রুতির জায়গাটাও তাদের আর থাকলো না।